শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে তিতুমিরের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত। কমলাপুর থেকে ট্রেন ছাড়লেও চরম শিডিউল বিপর্যয়। কখন যাবে, কখন ট্রেন ছাড়বে তার কোনো নিশ্চয়তা তারা খুঁজে পাচ্ছে না এখনো। অনেক দূর থেকে আসছি, ট্রেনের এমন শিডিউল বিপর্যয় আমরা তো বুঝতে পারিনি, এমন আমরা কেউ জানি না। এটা এই ট্রেনের যে অবস্থা, বসে আছি প্রায় 2.5 ঘন্টা, এখন কখন আসবে জানি না। তুরাগ তীরে চলছে জুবায়ের অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা। ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা, দিন ও দাওয়াতি আলোচনা। এখান থেকে দিয়ে দিনের কাজ করবো ইনশাল্লাহ, দিনের দাওয়াত দিব, দিনের কাজ করব। আল্লাহ যেভাবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে খুশি থাকে আমরা সেইভাবে আল্লাহর কাজ করবো ইনশাল্লাহ। এই কলমা পৌঁছার জন্য আনাচে কানাচে প্রত্যেক জায়গায় আমাদের তাবলীগের কাজ প্রচার হয়ে যায়, সবাই যেন দিনের উপর চলে। ঢাকা উত্তর সিটিতে গত 5 মাসে আওয়ামী দোসর খালেকের 2 পদোন্নতি, অবৈধভাবে প্রমোশন দেওয়ার অভিযোগ সচিব মাসুদ আলমের বিরুদ্ধে। দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্য সচিব ইসমাইল সম্পদের পাহাড় সাভারে গড়েন বাংলো, বাড়ি, মার্কেট, কেনেন বিঘায় বিঘায় সম্পত্তি। চাঁদপুরে ডাকাতিয়া নদীতে মাছ ধরতে প্রভাবশালীদের বাঁধ নির্মাণ। পানি সংকটে 500 হেক্টর জমির বড় আবাদ, দ্রুত বাঁধ অপসারণের দাবি। নদীর শাখা বেড়ায় বাঁধ দিয়া তারা মাছ ধরে। দক্ষিণ দিকের আমগুজ হইতে কোনো পানি নেই। তুমি শুকাই যাইতেছে, তুমি বাঁচতে পারতেছি না, সাথ দিতে পারতেছি না। আন্দোলনের কারণে আমগো পানিটা আইতেছে না। আজকে বিগত 18-19 দিন আমরা পানি দিতে পারি না। রাঙামাটিতে ঝুলন্ত সেতুতে জেটি সংকট, পাহাড়ের ঢালে নোঙর করতে হয় বোট, ঢাল বেয়ে উঠতে গিয়ে বাড়ছে প্রাণহানির ঝুঁকি। এবং বিপিএল এ চিটাগংকে 9 উইকেটে হারিয়ে ফাইনালে ফরচুন বরিশাল, রংপুরের সাথে বিশাল জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সাথে আছি জ্যোতি সরোয়ার। টানা 6 দিন অনশনের পর শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে 1 সপ্তাহের জন্য আন্দোলন স্থগিত করল তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সোমবার রাত 9:30টায় তারা অনশন ভাঙে। দাবি পূরণের আশ্বাসে মহাখালী রেলগেট থেকেও অবরোধ তুলে নেয়। এতে কয়েক ঘন্টা বন্ধ থাকার পর আবারও সিলেট, রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের সাথে শুরু হয় কমলাপুর থেকে ট্রেন চলাচল। তবে দাবি বাস্তবায়ন না হলে আবারও নতুন কর্মসূচি দেওয়ার কথা জানায় শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে টানা 6 দিনের অনশনের পর 7 দিনের জন্য আন্দোলন স্থগিত করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সোমবার রাত 9:30টার দিকে মহাখালী রেলগেটে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান। এ সময় তিতুমির নিয়ে আলাদা কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানান তিনি। সেই সঙ্গে দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিলে 1 সপ্তাহের জন্য শিক্ষার্থীরা প্রত্যাহার করেন আন্দোলন। দাবিগুলো পর্যালোচনা করে যতটুকু আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব এই সবটুকুই আমরা মেনে নেওয়ার চেষ্টা করছি এবং আমরা সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই জমি, আবাসন এবং পরিবহন সংকট নিরসনের জন্য আগামী 7 দিনের মধ্যে এই মন্ত্রণালয় একটা দৃশ্যমান অগ্রগতির ঘোষণা এই তিতুমির কলেজকে জানাবে, সবার সামনে প্রকাশ করবে। পরে জুসপান করিয়ে অনশনকারীদের অনশন ভাঙ্গান যুগ্ম সচিব সহ অন্যরা। এর আগে বুধবার থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে নামে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে লাগাতারভাবে চলে অনশন কর্মসূচি, একই সঙ্গে অবরোধ কর্মসূচিও। সোমবার বিকেলের আগ পর্যন্ত তাদের অবস্থান ছিল কলেজের মূল ফটকের সামনে। এ সময় দুর্ভোগে পড়া পথচারীদের সাথে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় শিক্ষার্থীদের। সাধারণ মানুষ বলছেন, এভাবে জনদুর্ভোগ না বাড়িয়ে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করা উচিত। আসলে আপনাদের যদি কোনো দাবি দাবা থাকে, আপনাদের যদি যৌক্তিক আন্দোলন থাকে, আপনারা এইসব নিয়ে বসেন। বাইকে করে আসছে, এই বাইকটা ওরা এখান থেকে যেতে দেয় না, আর ওই সাইডটা তো অনেক জ্যাম থাকে। তো যাওয়ার কোনো পসিবল নেই। আমার 4টা ট্রেন ছিল, ভাইকে বুঝে বললাম যে ভাই আমার এরকম ট্রেন, সব টিকিট সব রেডি, আমাকে যেতে দেন। এদিকে বেলা 3:45টার দিকে একটি মিছিল নিয়ে মহাখালী রেলগেট অবরোধ করে তারা। এই সময় প্রধান উপদেষ্টা এসে দাবি না মানার ঘোষণা না দেয়া পর্যন্ত অবস্থানে অনড় থাকার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এখন কিন্তু রাজনৈতিক চাপ নাই দেশে, ওইরকম চাপ নাই যে একটা ভার্সিটি করলে রাজনৈতিক দলগুলো ক্ষুণ্ণ হবে। তো এর থেকে এখন তো সময়, এখনই মুখ্য সময় মনে করি। আজকেও যদি সেম মূল্য আমাদেরকে দিতে চায়, আমরা সেটা নেব না। এদিকে রেলগেটে অবস্থান নেওয়ায় ঢাকার সঙ্গে সিলেট, রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের রেল যোগাযোগ কয়েক ঘন্টা বন্ধ থাকে। কর্মসূচি প্রত্যাহারের পর রাত 10টায় কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেন ছেড়ে যায়। দেখা দেয় শিডিউল বিপর্যয়ও। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।
তাবলিগ জামাতের 58তম বিশ্ব ইজতেমা প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়েছে। গেল সোমবার থেকে বাদ ফজর আহ্বায়নের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন। ইতোমধ্যে ৭২টি দেশ থেকে ৩,২৫৬ জন বিদেশি মেহমান ময়দানে অবস্থান করছেন। ৩রা ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা শেষে তারা নিজ দেশে ফিরবেন। এর আগে ইজতেমা প্রথম ধাপের আখেরি মোনাজাত শেষে তাবলিগের স্বেচ্ছাসেবক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩ শতাধিক পরিচ্ছন্নতা কর্মী আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন। বিদেশি নাগরিকদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টে সাধারণ ডায়েরির ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপেও প্রথম ধাপের মতো নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। দর্শক, ইজতেমা ময়দানে রয়েছেন সহকর্মী হাসান মাহমুদ, কথা বলবো তার সাথে। হাসান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ইজতেমায় এখন কি কি আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ফজরের পরে কিন্তু আহ্বানের মধ্য দিয়ে আজকে দ্বিতীয় পর্বের যে দ্বিতীয় দিনের যে ইজতেমার কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখছি যে মুসল্লিরা ইতিমধ্যে ইজতেমার যে মূল মাঠটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং এখন পর্যন্ত তাদের যে ইজতেমার দ্বিতীয় পর্বে যে কার্যক্রম সেটি কিন্তু মোটামুটি চলছে। এবং আজকে আপনি জানেন যে এই পর্বে 22টি জেলার আসলে মুসল্লিরা এখানে অংশ নিয়েছেন এবং আমরা দেখছি যে তারা কিন্তু গতকালকে ফজরের পরে থেকে আসলে দ্বিতীয় পর্বের যে কার্যক্রম সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং আজকের সারাদিনের আসলে কার্যক্রমগুলো নানাভাবে আসলে শিডিউল করা হয়েছে। সেখানে সাধারণ মুসল্লির সঙ্গে সঙ্গে যারা আলেম রয়েছে তাদের জন্য কিন্তু পৃথকভাবে বয়ানের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আসলে মুরব্বীরা দ্বিতীয় পর্বে যে ইজতেমা সেখানে কিন্তু তারা তাদের উদ্দেশ্যে সাধারণ মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান পেশ করবেন এবং আমরা দেখছি যে যেহেতু আজকের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন সে কারণে কিন্তু মুসল্লির সংখ্যা কিছুটা কম এবং আমরা দেখি যে শেষ দিন অর্থাৎ আখিরি মোনাজাত যখন হয় তখন কিন্তু মুসল্লিদের সংখ্যা অনেকটাই বেড়ে যায়। তবে আজকে দেখছি যে যথেষ্ট পরিমাণ মুসল্লি কিন্তু এখানে রয়েছে এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু গত কয়েকদিনের মতো কিন্তু আজকেও ব্যাপক তৎপরতা দেখিয়েছেন এবং সেখানে কিন্তু কোনো ধরনের নিরাপত্তা ত্রুটি যাতে না হয় সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন এবং যথেষ্ট পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা জানি যে কিছুক্ষণ পরেই এখানকার মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আসলে একটি ব্রিফ করা হবে। সেখানে আমরা হয়তো আনুষ্ঠানিক বিষয়গুলো আরও জানতে পারবো যে কোনো ধরনের ঝুঁকি আছে কিনা, সার্বিক বিষয়গুলো আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এই মুহূর্তে কিন্তু মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ যিনি পাকিস্তান থেকে এসেছেন তিনি কিন্তু বয়ান পেশ করছেন। এরপরেই কিন্তু ভারতের ইব্রাহিম দেওয়ালা তিনি কিন্তু বয়ান পেশ করবেন এবং এরপরে আমরা জানি সন্ধ্যার দিকে প্রতিদিনের মতোই কিন্তু আজকেও গণবিয়ের একটি ব্যবস্থা করা হয়েছে যেখানে যৌতুকবিহীন বিবাহ পড়ানো হবে এবং সেখানে কিন্তু মুসল্লি এবং তারা কিন্তু অংশ নেবেন এবং আমরা দেখছি যে তুরাগ তীরের আসলে সকাল থেকে সাধারণ মানুষ যেভাবে ভিড় করছে তেমনি কিন্তু দ্বিতীয় পর্বে কিন্তু ব্যাপক পরিমাণ মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং সেখানে কিন্তু যে তাবলিগের 6টি ধারা রয়েছে সেই 6 নম্বরের উপরে কিন্তু তাদেরকে বয়ান পেশ করা হচ্ছে এবং সেখানে কিভাবে আসলে সেই 6 নম্বরের উপর সাধারণ মানুষকে তালিম দিয়ে তাদেরকে প্রস্তুত করা হচ্ছে এবং এই যে তাবলিগের যে দাওয়াতি মিশন সেটিকে আসলে সাধারণ মানুষ কিভাবে নিজ নিজ এলাকায় গিয়ে সেগুলোকে কিভাবে প্রয়োগ করবে এবং সাধারণ মানুষকে দিনের পথে কিভাবে নিয়ে আসা হবে সেই ব্যাপারগুলো কিন্তু বারবার এখান থেকে বলা হচ্ছে। এবং যেহেতু এখানে পাকিস্তানের যে মাওলানা বক্তব্য দিচ্ছেন তিনি কিন্তু তার পাশাপাশি সেখানে কিন্তু বাংলায় অনুবাদ করা হচ্ছে এবং সেগুলোকে আসলে সারা দেশে কিভাবে আসলে ছড়িয়ে দেওয়া যায় সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্কতার সাথে এবং মুরব্বীদেরকে যারা বিভিন্ন এলাকা থেকে আসছেন তাদেরকে কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে সেগুলো কিভাবে নিজ নিজ এলাকায় এবং নিজের পরিবার এবং নিজ সমাজে প্রয়োগ করবে সেগুলোর ব্যাপারে কিন্তু আজকে আলোচনা হচ্ছে। তো এই ছিল আমার কাছে ইজতেমার ময়দান থেকে সবশেষ পরিস্থিতি। চৈতি হাসান, ধন্যবাদ আপনাকে। ইজতেমার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চলতি বছরকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উল্লেখ করে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে যুদ্ধ পরিস্থিতির মতো
সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা প্রধানদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বলেন, যে কোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বাধুনিক যোগাযোগ সরঞ্জামের সর্বাধিক ব্যবহার করতে হবে। এ সময় পবিত্র রমজান মাসে খাদ্য ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের পক্ষে যারা লিফলেট বিতরণ করছে তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এদিকে গণ অভ্যুত্থানের পর দেশে সাম্প্রদায়িক সহিংসতায় 23 জন হত্যার শিকার হয়েছেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে প্রকাশ করা এমন প্রতিবেদন সত্য নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় গণ অভ্যুত্থানের পর দেশে সাম্প্রদায়িক সহিংসতায় 23 জন হত্যার শিকার হয়েছেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রকাশ করা এমন প্রতিবেদন সত্য নয় বলে জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। 23টি হত্যাকাণ্ডের কথা বলেছেন, তা সরকার এই তালিকাটা সংগ্রহ করেছে। একটি ঘটনার সঙ্গেও সাম্প্রদায়িক কোনো সহিংসতার কোনো ধরনের সম্পর্ক পাওয়া যায় না। জানান, পুলিশের তদন্তে এসব হত্যাকাণ্ডের অভিযোগের একটিরও সাম্প্রদায়িক সহিংসতার প্রমাণ পাওয়া যায়নি। জমির বিরোধ, আত্মহত্যা, পারিবারিক সংঘর্ষ সহ নানা কারণে এসব হত্যার ঘটনা ঘটে। 8টি চুরি ও দস্যুতার সাথে সম্পর্কিত, 4টিতে ব্যক্তিগত ও পারিবারিক কলহের ঘটনা জড়িত, 3টি ক্ষেত্রে জেনারেল ক্রাইম যেমন ধর্ষণ, অতিরিক্ত মদ পানি মৃত্যু, বিরূপ মন্তব্য করার কারণে 2 পক্ষের মারামারি থেকে মৃত্যু। গত বছরের জানুয়ারিতে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় এই ডিসেম্বরে উনি মারা গিয়েছেন। কিন্তু এইটাকেও সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে তুলে ধরে এটাকে এই ঘটনার সাথে আগস্টের পরের ঘটনা হিসেবে এটা উল্লেখ করা হয়েছে। অন্তর্বর্তী সরকার কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করা না উল্লেখ করে এই ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার না করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে বস্তুনিষ্ঠ তথ্য দেওয়ার আহ্বান জানান প্রেস উইং। এই রিপোর্টগুলো নিয়ে এ সময় যারাই আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণ করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। আমাদের করা মেসেজ, যারা এটা লিফলেট বিতরণ করবেন, এই ধরনের প্রতিবাদের এই ধরনের কর্মসূচিতে যাবেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি আরো জানান, আসন্ন রমজান ঘিরে জিনিসপত্রের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার। চাঁদাবাজদেরকে টার্গেট করছি, আমরা দেখছি কোথায় কোথায় তারা সক্রিয়। অ্যাডভাইজার আজকে বলেছেন যে যাতে রোজার আগেই এ বিষয়ে আরো বড় রকমের ইমপ্রুভমেন্ট হয়। ব্রিফিংয়ে সারা দেশে শান্তিপূর্ণভাবে হিন্দু ধর্মের সরস্বতী পূজা উদযাপনের উদাহরণ টানেন প্রেস উইং। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচন কবে হবে সেটি অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যের নির্দেশনা অনুযায়ী আগামী ডিসেম্বর সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে কমিশন। সোমবার সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় একথা বলেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, কাগজপত্র কিংবা অন্যান্য জটিলতার জন্য কেউ যেন বৈধ নাগরিকত্ব থেকে বঞ্চিত না হয়। ভোটার হওয়ার উপযুক্ত সবাইকে তালিকার অন্তর্ভুক্ত করার তাগিদ দেন তিনি। ইলেকশনের সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয়, আপনারা জানেন। তবে আমরা একটা মোটামুটি ধারণা পাই মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে, যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধাচরণ নয়, বরং আরও দায়িত্বশীল করতে বিএনপি সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণের অধিকার বঞ্চনার দুঃস্বপ্ন দূর করতে অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার দাবিও জানান তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। সোমবার রাজধানীর লালবাগে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
কর্মশালায় নেতারা বলেন, বিএনপিকে ভয় দেখিয়ে লাভ নেই। 1 মাসের আন্দোলনে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়নি। স্বাধীনতার পক্ষের দল বিএনপি। বিএনপি স্বাধীনতার পক্ষের দল, স্বাধীনতা বিরোধী দল না বিএনপি। আজকে অনেকে মুখে ধর্মের কথা বলে মুনাফিকতা করছেন, মুখে মুখে সুন্দর কথা বলেন, কাজ করছেন মুনাফিকদের মতো, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন। রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশ্রয় না দিতে দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক। বাংলাদেশের জনগণের যে বিশ্বাস, যে আস্থা রয়েছে, সে আস্থা বিশ্বাসের অর্জনের মাধ্যমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীর পথ চলবে, আগামীর সুন্দর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বে। আমরা কোনো বিশৃঙ্খলাকারীকে কোনো প্রশ্রয় দিব না, আমরা কোনো চাঁদাবাজকে কোনো সুযোগ দিব না, আমরা কোনো দখলদারিকে সুযোগ দিব না, আমরা কোনো লুটতরাজকে কোনো রকম সুযোগ দিব না। এদিকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরিবারের সন্তান পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কারের অজুহাতে নির্বাচন আটকে রাখার কোনো কারণ নেই। সরকারের কোন উপদেষ্টা আমরা সমালোচনা করলে তারা একটু ইরিটেট ফিল করে, তারা বিরক্ত হন, তারা বিভিন্ন মন্তব্য করে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন আপনারা উপদেষ্টার পদ থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন? সরকারের বিরুদ্ধচারণ নয়, সরকারকে আরো দায়িত্বশীল হতে বলি যে এই সমাজ যেন এমন সমাজ হয় যেখানে শান্তিতে স্বস্তিতে সবাই বসবাস করতে পারে। রোড ম্যাপ এবং নির্বাচনের ডেডলাইন এটা দিতে হবে, যে জনগণ মনে করবে যে আমরা 16 বছর যেটা বঞ্চিত হয়েছি, 17 বছর যেটা বঞ্চিত হয়েছি, সেই বঞ্চনার দুঃস্বপ্ন যেন তাদের দূর হয়। পাশের দেশে আশ্রয় পেয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা তার নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আওয়ামী দোসর মুক্ত নয়, উল্টো কর্মচারী লীগ নেতাকে গত 5 মাসে পদোন্নতি দেওয়া হয়েছে 2 বার। স্বাস্থ্য পরিদর্শক থেকে তিনি এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহকারী সচিব দায়িত্ব পালন করছেন রাজস্ব বিভাগেও। কোনো মেয়র না থাকায় উত্তর সিটি কর্পোরেশনের যেন রাজা হয়ে উঠেছেন সচিব মাসুদ আলম। আর তিনি নিয়ম নীতির তোয়াক্কা না করে আওয়ামী দোসর খালেক মজুমদারকে করেছেন স্বাস্থ্য পরিদর্শক থেকে সহকারী সচিব। সিটি কর্পোরেশনের পদোন্নতি বাণিজ্যের অনুসন্ধান করেছেন এম এ আজিম। সিটি কর্পোরেশনের কর্মচারী লীগের সহসভাপতি খালেক মজুমদার। আওয়ামী সরকার পতনের পর মেয়র আতিকুল ইসলামের সাথে পালিয়ে যায় কর্মচারী লীগের অধিকাংশ নেতারা। তবে উল্টো চিত্র খালেক মজুমদারের ক্ষেত্রে। সচিব মাসুদ আলম আওয়ামী দোসর খালেক মজুমদারকে গত অক্টোবরেই দিয়েছে প্রথম পদোন্নতি। স্বাস্থ্য পরিদর্শক থেকে সরাসরি বসিয়েছেন সহকারী সচিব পদে। এর 2 মাস না যেতেই ডিসেম্বরে আবারও পদোন্নতি। এবার বানানো হয়েছে উপ কর কর্মকর্তা। কর্মচারী লীগ নেতা খালেক মজুমদার কিভাবে মাসে মাসে পদোন্নতি পাচ্ছে জানতে তার মুখোমুখি দেশ টিভি টিম। বারবার প্রশ্ন করা হলেও কোনো উত্তর নেই তার। কয়েকদিন পর পর যে প্রমোশনটা হচ্ছে এটা কিভাবে কি হচ্ছে? আপনি কোন কর্মসূচি করতে পারবো না, কর্তৃপক্ষের ওষুধ করা আছে, আপনি কর্তৃপক্ষের সাথে আমার বিরুদ্ধে থাকলেও কোনো বক্তব্য থাকলে কর্তৃপক্ষের কাছে বলতে পারেন। আওয়ামী দোসরের কিভাবে বারবার পদোন্নতি জানতে সচিব মাসুদ আলমের মুখোমুখি দেশ টিভি টিম। সুযোগে তিনি যে পদোন্নতির দোকান খুলে বসেছেন তা স্পষ্ট তার বক্তব্যে। এসে প্রায় 200 লোককে এখানে পদোন্নতি দিয়েছে। এর আগে অবিভক্ত সিটি কর্পোরেশন থাকা অবস্থায়ও আমার এখানে যারা এখানে পদোন্নতি পেয়েছে তারা এসে বলেছে যে স্যার আমার 27 বছর চাকরি, আমি কখনো পদোন্নতি চোখে দেখিনি, এই প্রথম আপনি পদোন্নতি দিলেন। শূন্য পদে বছরের পর বছর নিয়োগ না দিয়ে পদোন্নতি বাণিজ্য তার কাছে শুধুই কাজ চালিয়ে নেয়ার অজুহাত। 50% পদোন্নতি পদ, সেই পদগুলোতে নিচের থেকে আমরা অতিরিক্ত দায়িত্ব ওই পদগুলো খালি হওয়ার কারণে দিয়েছি। যখন নিয়োগটা হয়ে যাবে তখন তাদেরকে আমরা আবার পূর্বের জায়গায় নিয়ে যাব। কত বছর থাকবে? আপনি দেখেন, আপনি যেটা বললেন যে
আপনি নিয়মতান্ত্রিক ভাবে দিয়েছেন। হ্যাঁ। এখানে কি স্প্রেম্যান, হ্যাঁ। সে ছিল আগে স্প্রেম্যান, হ্যাঁ। এখন রাজস্বের একজন স্প্রেম্যানের দায়িত্ব কি? স্প্রে করতে। স্প্রেম্যানের শিক্ষাগত যোগ্যতা কি থাকে? তাকে আপনি রাজস্ব শাখায় বসালেন 23 সালে। স্প্রেম্যানের যোগ্যতা হলো এখানে আপনাদের গেজেট অনুসারে কি বলা আছে? স্প্রেম্যান সহ যাদেরকে একদমই তার স্বীয় পদে রাখতে হবে। এটা তো আপনার গেজেট। হ্যাঁ, ঠিক আছে, তাই না? হ্যাঁ। আপনার গেজেট বলছে তাকে তার পদেই রাখতে হবে। আপনি কোনো ক্রমে, এখানে কিন্তু একদমই উল্লেখ আছে যে কোনো ক্রমেই আপনি তাকে পদোন্নতি দিতে পারবেন না। তাহলে আপনি কেন অজুহাতে একজন স্প্রেম্যানকে একটা কথাটা শুনে, দিচ্ছেন? আমার যখন এটা কিন্তু কোনো পদোন্নতি না। বিষয়টি নিয়ে কথা বলতে একাধিকবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে গেলেও পাওয়া যায়নি তাকে। সচিব মাসুদ আলমের গেজেট ভঙ্গ করে পদোন্নতি বাণিজ্য নতুন নয়, তবে মেয়র আর নির্বাহী প্রধান না থাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেন অঘোষিত রাজা বনে গেছেন তিনি। এখন কোনো নিয়ম নীতির তোয়াক্কাই করছেন না তিনি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেন সম্পদে পাহাড় গড়েছেন নিজ গ্রামের বাড়ি সাভারেও। বিলাসবহুল বাংলো, বাড়ি, মার্কেট, প্লট কিনেছেন বিঘায় বিঘায় সম্পত্তি। এসবই উঠে এসেছে দেশ টিভির অনুসন্ধানে। সহকর্মী দেওয়ান ইমনে পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। দেশত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত 21 ডিসেম্বর গ্রেফতার হন মানি লন্ডারিং মামলায় অভিযুক্ত সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেন। তার বিরুদ্ধে ঘুষ, বদলি, পদোন্নতি, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। দুর্নীতিতে অভিযুক্ত ইসমাইল হোসেনের গ্রামের বাড়ি সাভারে। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে সেখানে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়েছেন তিনি। এসব সম্পত্তির মধ্যে রয়েছেন সাভারের ব্যাংক কলোনি পদ্মা প্রিন্টার্সের পাশে মার্কেট, তার পাশে বাউন্ডারি করা প্লট, ব্যাংক কলোনি এলাকায় এ ব্লকে 3 তলা বাড়ি, নামাগেন্ডা আল মুসলিম প্রজেক্টের পাশে সীমানার প্রাচীর করা 26 শতাংশের প্লট, সাদাপুর আওয়াল মার্কেট এলাকায় 46 ও 108 শতাংশের দুটি সীমানা প্রাচীর করা প্লট, কাজীপাড়া টেঙ্গাইর এলাকায় 156 শতাংশের উপরে নির্মিত বিলাসবহুল বাংলো বাড়ি, এর পেছনে একটি প্লট ও জলাশয়, চাকুলিয়া এলাকায় পুরনো বসত বাড়ির পাশে 66 শতাংশের জমি, সাথে অসম্পূর্ণ একতলা নির্মাণাধীন বাড়ি ও বনগাঁও নামায় নদীর পাড়ে কিনেছেন কয়েক একর জমি। এছাড়া সাভার ও রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় নামে বেনামে রয়েছে একাধিক প্লট। এখানে এই যে আমরা বাংলা আছে জমি 5-6 বিঘা এরকম হবে, 5-6 বিঘা। এই জায়গা আছে শশীবের মনে হয় ইসমাইল শশীবের। কত ভাড়া দেন? এটা 3000 টাকা ভাড়া দেয়। 7-8 বছর আগে ওই 15 ডিসেম্বর জায়গা কিনছিল। এক সময় মাটির ঘরে বসবাস করা ইসমাইল চাকরিতে যোগদানের পর থেকেই দুর্নীতির মাধ্যমে ফুলে ফেপে উঠেছেন। পরিবারের সদস্যদের উন্নত দেশে সেটেল করে তাদের মাধ্যমে দেশের বাইরে অর্থ পাচারের পাশাপাশি গড়েছেন স্ত্রী সন্তানের নামেও বিপুল সম্পত্তি। কিভাবে ইসমাইল এত সম্পত্তির মালিক হলেন, এই বিষয়ে কথা বলতে রাজি নন ইসমাইলের পরিবারের কেউ। বক্তব্য দেওয়ার মতো মনে করেন অবস্থায় নাই। আপনারা যা ওইখান থেকে যা বক্তব্য আনছেন ওইটা করেন। দুর্নীতির মাধ্যমে ইসমাইল হোসেনের গড়ে তোলা সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার দাবি জানান সাভারের সচেতন নাগরিক কমিটির সদস্যরা। তার সমস্ত সম্পত্তি, টাকা পয়সা সিজ করে রাষ্ট্রীয় কোষাগারে আনার একান্ত দরকার। দুদক যদি এটা তদন্ত করে এই দুর্নীতির অর্থ এবং সম্পদ এবং যদি আনতে পারে তাহলে এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নে এটা কাজে লাগবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়া ইসমাইল হোসেনের মতো দুর্নীতিবাজরা যেন কোনোভাবেই আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসতে না পারে, এমনটাই দাবি সচেতন মহলের। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। সিরাজগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সোমবার দিবাগত রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব 2 এর একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 2 এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু। তিনি জানান, সিরাজগঞ্জের তারাস থানার হত্যা চেষ্টা মামলায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব 2 তাকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট মামলায় আইনানুগ পদক্ষেপ গ্রহণে তাকে রাতেই সিরাজগঞ্জের তারাসে পাঠানো হচ্ছে।
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ ধরায় পানি সংকটে পড়েছে হাজারো কৃষক ও নদী পাড়ের বাসিন্দারা। স্থানীয় একটি প্রভাবশালী মহল মাছ শিকারের জন্য পানি নিষ্কাশন করায় প্রায় 500 হেক্টর জমির বোরো আবাদ ব্যাহত হচ্ছে। স্থানীয় কৃষকদের দাবি দ্রুত সময়ের মধ্যে নদীর বাঁধ অপসারণ করে পানির ব্যবস্থা করা। দ্রুত সংকট নিরসনের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। সহকর্মী শরীফ আহমেদের তথ্য ও চিত্রে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। চাঁদপুরের ফরিদগঞ্জের 5 নং গুপ্তিপূর্ব ইউনিয়নের গল্লাক বাজারের পূর্ব পাশের ব্রিজের দক্ষিণে বাঁধ নির্মাণ করে মাছ শিকার করায় এক পাশে পানি থাকলেও অপর পাশে নেই পানি। এতে গল্লাক থেকে শুরু করে দক্ষিণ লক্ষ্মীপুর জেলার কাটাখালী পর্যন্ত হুমকিতে পড়েছে প্রায় 500 হেক্টর আবাদি কৃষি জমি। স্থানীয় কৃষকদের দাবি আবাদি জমির রোপা ধান রক্ষায় দ্রুত পানির ব্যবস্থা করা। ডাকাতিয়া নদীর শাখা বেড়ায় বাঁধ দিয়া তারা মাছ ধরে। দক্ষিণ দিকের আমগুজ হইতে কোনো পানি নেই, কৃষক মরে যেতে আছে। সময় মতন সার দিতে পারি না, ওষুধ দিতে পারি না, নিট দিতে পারি না। নিট না দেওয়াতে, সার না দেওয়াতে মনে করেন আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি। তুমি শুকাই যেতেছে, জমি বাঁচতে পারতেছি না, সার দিতে পারতেছি না। ভবিষ্যতে যেন এই বাদ দিতে না পারে প্রশাসনের কাছে আমাকে এটাই অনুরোধ। নদীতে বাঁধ দিয়ে মাছ ধরছেন স্থানীয় প্রভাবশালীরা। এতে নদীতে পানি না থাকায় কৃষকদের জমিতে সেচ দিয়ে পানি দিতে পারছেন না বলে জানান স্থানীয় স্কিম ম্যানেজাররা। আমার স্কিমে 700 থেকে 750 কৃষক আছে। কৃষকের পানি না দেওয়ার দিতে না পারার কারণে কৃষকের লগে বহুত জমজট হইতেছে। বাঁধ দেওয়ার কারণে আমগো পানিটা আইতেছে না। আজকে বিগত 18-19 দিন আমরা পানি দিতে পারি না। বানটা যত দ্রুত সরাই দিতে পারে তত আমগো অনেক ভালো। নদীর পানি প্রবাহ ঠিক রাখতে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ডাকাতিয়া নদীর বাঁধের বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। কোথায় কোথায় বাঁধ দেওয়া হচ্ছে আমরা সেই লোকেশনগুলো ট্রেস করার চেষ্টা করছি। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় বাঁধ অপসারণ করা হয়েছে এবং সামনে যেসব জায়গাগুলোতে এরকম অবৈধভাবে বাঁধ দেওয়া হবে সেখানকে দ্রুত অপসারণ করা হবে বাঁধগুলো। আবাদি জমি রক্ষায় নদী খনন ও নদীর পানি প্রবাহ ঠিক রাখতে দ্রুত এসব বাঁধ অপসারণ দেখতে চান স্থানীয়রা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর, সবচেয়ে গরিব উপজেলা মাদারীপুরের ডাসার। 30 ডিসেম্বর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দারিদ্র্য মানচিত্র 2022 প্রকাশিত। এই প্রতিবেদন নিয়ে তীব্র প্রতিক্রিয়া স্থানীয়দের। বিল অঞ্চল অধ্যুষিত নতুন উপজেলা ডাসার জেলার মধ্যে অনুন্নত ও দারিদ্র হলেও মাদারীপুর জেলার বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না তারা। তবে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের দাবি, আন্তর্জাতিক সংস্থাদের নিয়ে তৈরি হয়েছে এই গবেষণাপত্র। সহকর্মী শিবশঙ্কর রবি দাসের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত দারিদ্র মানচিত্রের পরিসংখ্যানে দেখা গেছে মাদারীপুর জেলার দারিদ্র্যের হার 54.4%। এখানকার ডাসার উপজেলার দারিদ্র্যের হার 63.2%, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। আর দেশের সবচেয়ে ধনী থানা ঢাকার পল্টন, জেলা হিসেবে সবচেয়ে ধনী নোয়াখালী। 5টি ইউনিয়ন নিয়ে 2021 সালে গঠন করা হয় মাদারীপুরের ডাসার উপজেলা। এই উপজেলায় নেই নিজস্ব উপজেলা পরিষদ ভবন সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা। যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল। বিল অঞ্চল অধ্যুষিত এলাকাটিতে উৎপাদনমুখী শিল্প কারখানা নেই। অনেক জমি এক ফসলি হওয়ার ফলে এই উপজেলাটিতে দারিদ্রতা চোখে পড়ার মতো। ডাসারের প্রান্তিক মানুষ তাদের সীমাবদ্ধতার কথা জানালেও এমন রিপোর্ট নিয়ে দ্বিমত রয়েছে। তবে অন্য উপজেলার মানুষরা অনেকটাই বিস্মিত ও ক্ষুব্ধ। মাঠে ঘাটে কাজ করে, কেউ পোল্ট্রির পুকুরে ফার্ম করে, কেউ গরু ফার্ম করে, কেউ ছাগল পালে। আমাদের তো বেশি জায়গা জমি না, ওই লিজ পিস নেই, খাইয়ে দেওয়া হয়তো কিনা 50 মন বেশি। ডাসার উপজেলা হয়তোবা আংশিকভাবে সেটি সত্য হতে পারে, কিন্তু সর্বভাবে যে একেবারে দুর্গতম স্থানে সেটাও মানে বিব্রতকর অবস্থায় বলা যায়। প্রচুর পরিমাণে বিদেশে আছে, চাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, সবাই মোটামুটি নির্ভরশীল। তবে এই রিপোর্টের সঙ্গে একমত পোষণ করে অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা সহ নানান প্রতিবন্ধকতাকে দায়ী করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমরা ডাসার উপজেলায় অনুন্নত এলাকা। আমাদের এই অনুন্নত 5টি উপজেলা, এই উপজেলা যে 5টি ইউনিয়ন, সেগুলো উন্নত দিকে যাক। সার্বিকভাবে আমি বলবো যে মাদারীপুর জেলা বাংলাদেশের 64টি জেলার মধ্যে একেবারে দরিদ্রতম। এটা কিছুতেই মাদারীপুরবাসী হিসেবে আমার কাছে মেনে নেওয়া খুব কষ্টকর। 22 সালে যে আদমশুমারি করেছি, জনশুমারি করেছি এবং HIS জরিপ করেছি, এই দুটি জরিপের তথ্যপত্রকে একসাথে করে
আমরা বিশ্বব্যাংক এবং ডব্লিউএফপি এক্সপার্টদেরকে নিয়ে যৌথ টিম করে সেই সর্বশেষ গাইডলাইন অনুযায়ী আমরা এই দারিদ্র মানচিত্রটি করেছি। ডাসার উপজেলার দারিদ্র বিমোচনে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো খাতের উন্নয়নে সরকারের বিশেষ বরাদ্দ চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর তিতুমির কলেজ শিক্ষার্থীদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি ঘিরে রেল যোগাযোগে দেখা দেয় বিপর্যয়। অন্তত 20টি ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজারকে অবরুদ্ধ করার ঘটনাও ঘটে। তবে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলেও শিডিউল স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানান স্টেশন কর্তৃপক্ষ। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। মহাখালীতে রেলপথ অবরোধের কারণে কমলাপুর স্টেশন থেকে দীর্ঘ সময়ের ব্যবধানে ছাড়ছে ট্রেন। সোমবার বিকেলের পর থেকে সারা দেশে ছেড়ে যাওয়া প্রায় সবকটি ট্রেনের শিডিউল জটিলতা দেখা দেয়। এর আগে বিকেল 3:30টার দিকে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেলগেটের লাইনের উপর শুয়ে রেলপথ অবরোধ করেন। এতে প্রথমে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস আটকা পড়ে। পরে ধীরে ধীরে সবকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে পড়ে। বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে পশ্চিম ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল। ট্রেনের এই শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। হাওড়া এক্সপ্রেসে 10:15 আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল, কিন্তু এখন প্রায় 11:35 হয়ে গেছে, এখনও ট্রেন ছাড়ছে না। আমি যাব সকালে সিলেট, থাকবো 6টার দিকে। আমার কাজ আছে, 8-9টার দিকে আমি মনে হয় কাজটা করতে পারবো না। শুধু আন্দোলনের জন্য, ছাত্রদের আন্দোলনের জন্য আমাদের কষ্ট হচ্ছে। উপবন এক্সপ্রেস আমরা যাব সিলেটে, তো আমরা অনেক দূর থেকে আসছি। ট্রেনের এমন শিডিউল বিপর্যয় আমরা তো বুঝতে পারিনি, এমন আমরা কেউ জানি না, এটা মানে আমরা কেউ জানি না। হঠাৎ স্টেশনে এসে দেখতেছি এমন সমস্যা। ময়মনসিংহ খুবই আমি মানে আশা করে আসছি যে এখানে আসবো, কিন্তু এই ট্রেনের যে অবস্থা, বসে আছি প্রায় 2.5 ঘন্টা, এখন কখন আসবো জানি না। সব যার যার চিন্তা নিয়ে ব্যস্ত, পাবলিকের চিন্তা কেউ করতেছে না। সরকারের চিন্তা করতেছে, আমার চিন্তা আপনার চিন্তা কেউ করতেছে না। অন্যদিকে স্টেশন কর্তৃপক্ষ জানান শিডিউল স্বাভাবিক হতে সময় লাগবে। যাত্রীদের চাপের মুখে স্টেশন কর্তৃপক্ষ দেরি হওয়া আন্তনগর ট্রেনের যাত্রীদের টিকিট রিফান্ডের কথাও জানান। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। রাঙ্গামাটির আইকনিক স্থান ঝুলন্ত সেতুতে এসে ভোগান্তি পোহাতে হচ্ছে ভ্রমণ পিপাসুদের। সেতু এলাকায় বোট ভিড়ানোর কোনো জেটি না থাকায় পাহাড়ের ঢালেই করতে হয় নোঙর। ফেলে রাখা বালুর বস্তা আর পাহাড়ের ঢাল বেয়েই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ঢালু পাহাড়ের গা বেয়ে উঠতে হয় সেতুতে। সহকর্মী মিশুক মল্লিকের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। শীতে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো মুখর থাকে ভ্রমণ পিপাসুদের পদচারণায়। শহরের রিজার্ভ বাজার, বনরূপা ফিশারি ঘাট সহ বিভিন্ন ঘাট থেকে পর্যটকরা যন্ত্রচালিত নৌকায় শুভলং ঝর্ণা আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ শেষে ছুটে আসেন ঝুলন্ত সেতুতে। শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের এই ঝুলন্ত সেতু জেলার পর্যটনের প্রধান আকর্ষণ। সেতুটিকে বলা হয় সিম্বল অফ রাঙামাটি। তবে আইকনিক এই স্থানে এসে ভোগান্তিতে পড়তে হয় পর্যটকদের। সেতু এলাকায় বোট ভেড়ানোর কোনো জেটি না থাকায় পাহাড়ের ঢালেই করতে হয় নোঙর। সেখান থেকে সেতুতে যাওয়ার জন্য নেই কোনো রাস্তা কিংবা সিঁড়ি। কিছু অংশে ফেলা হয়েছে বালুর বস্তা। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ঢালু পাহাড়ের গা বেয়ে উঠতে হয় সেতুতে। ঘটে দুর্ঘটনাও। বেশি দুর্ভোগে পড়তে হয় বৃদ্ধ ও শিশুদের। মূল যে জিনিসটা সেটা হচ্ছে যাতায়াত পথ। যাতায়াত পথটাই দেখতেছি যে এখানে সুন্দর মতো নাই, কোনো ব্যবস্থা নাই তেমন। যে কোনো মুহূর্তে আমি পড়ে যেতে পারি, তো এটার আসলে উন্নয়ন দরকার। এই স্থানে নোঙর করার জন্য বোট প্রতি 100 ও পর্যটক প্রতি 20 টাকা করে ফি আদায় করে পর্যটন কর্পোরেশন। এরপরও এমন বেহাল দশায় ক্ষুব্ধ বোট চালকরাও। 100 টাকা পার কেন, চোরবো নিচ্ছে 50 টাকা পার কেন। এই যে বোটগুলো যে আমরা যে ভিড়াবো, এখানে কোনো একটা নিরাপদ কার্ড নাই। টুরিস্ট বোট ভিড়ানোর সাথে সাথে টাকাটা না দিলে ক্যাকা করে। এই খাতে যথেষ্ট বরাদ্দ না থাকায় জেটি নির্মাণের কাজ করা যাচ্ছে না বললেন পর্যটন কর্পোরেশনের এই কর্মকর্তা। কর্তৃপক্ষের এই খাতে কোনো বরাদ্দ নেই। এ কারণে আমরা স্থানীয় উন্নয়ন সংস্থা, জেলা পরিষদ এবং উন্নয়ন বোর্ডের কাছে আমরা পত্র পাঠিয়েছি। সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার কথা জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই না যে এখানে পর্যটক এসে কোনো আহত হোক। দ্রুত ঘাট সংস্কার করে পর্যটকদের দুর্ভোগ লাঘবের দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।